সবুজ পাহাড়ের বিভীষিকা। আকাশ, নীল আর সায়নী তিন বন্ধু মিলে পাহাড়ে ট্রেকিংয়ে এসেছিল, কিন্তু রাস্তা ভুল করে তারা এমন একটি গ্রামে পৌঁছলো যার নামে কোনো ম্যাপ নেই। গ্রামের বাড়িগুলো পুরনো কাঠ আর পাথরে তৈরি, আর মানুষগুলো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। গ্রামের মোড়ল একজন বৃদ্ধ মানুষ, তাদের সবাইকে একটা ছোট্ট ঘরে থাকার জায়গা করে দিলেন, কিন্তু যাওয়ার আগে একটা কঠিন শর্ত দিয়ে গেলেন। সূর্যাস্ত হয়ে গেলে এখানে আর কেউ কথা বলবে না, একটা শব্দও নয়। যদি কথা বলো তবে তারা জেগে উঠবে, তারা জেগে উঠলে আমরা আর কেউ বাঁচব না। সায়নী হেসে বলল, এইসব গ্রামের কৌশল, পর্যটকদের ভয় দেখানো। কিন্তু আকাশের কেমন যেন মনে হলো বৃদ্ধের চোখে কোনো মিছে ভয় ছিল না, ছিল একটা গভীর আতঙ্ক। ধীরে ধীরে পাহাড়ের পেছনে সূর্য ডুবে গেল, চারিদিকে একটা নিঃশব্দ অন্ধকার নেমে এলো। গ্রামের প্রতিটা বাড়ির জানালা বন্ধ হয়ে গেল। আকাশ দেখলো রাস্তায় কোনো কুকুরের দাগ নেই, কোনো ঝিঝি পোকার শব্দ নেই। পুরো গ্রামটা যেন একটা মৃতদেহের মতো নিশ্চুপ হয়ে আছে। ঘরের ভেতরে তিন বন্ধু মৃদু আলোয় বসেছিল। নীলাদ্রির ধৈর্য হারিয়ে যাচ্ছিল। সে ফিসফিস করে বলল, এত নিশ্চুপ থাকা সম্ভব নয়, আমি তো নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। সায়নী বলল, চুপ কর নীলাদ্রি, বৃদ্ধ লোকটা বারণ করেছে না। কিন্তু নীলাদ্রি ছিল একটু জেদি। সে হঠাৎ বলে উঠল, এইসব বোকামি, আমি দেখব কে জেগে উঠতে পারে। সে বড় একটা ঝোড়ো জানালার কাঁচের কাছে গিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলো। কাঠের মেঝেতে তার জুতোর খটখট শব্দ নিঃশব্দ রাতটাকে চিরে দিল। হঠাৎ বাইরে থেকে একটি অদ্ভুত শব্দ এলো, যেন বহু মানুষ মিলে একসাথে নিঃশ্বাস নিচ্ছে। আকাশ জানালা দিয়ে একটু ফাঁক করে বাইরে তাকালো, তার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে দেখলো গ্রামের রাস্তায় বহু ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের কোনো অবয়ব নেই, শুধু কালো কুয়াশার মতো আকৃতি। ওরা সবাই ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছে একটি শব্দের। নীলাদ্রি থাম! আকাশ চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। ঠিক সেই মুহূর্তেই নীলাদ্রির পকেট থেকে তার মোবাইলটা বেজে উঠল। রিংটংয়ের সেই তীব্র শব্দে নিঃশব্দ রাতটাকে ফুঁড়ে দিল। সাথে সাথে বাইরে থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সেই ছায়াগুলো ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে আসতে শুরু করলো। নীলাদ্রি ফোনটা ধরার চেষ্টা করলো, কিন্তু তার হাত কাঁপছিল। দরজায় কেউ জোরে ধাক্কা দিল। শব্দটা এত জোরে ছিল যে ঘরের দেওয়াল কেঁপে উঠল। ওরা এসে গেছে, সায়নী ফিসফিসে গলায় বলল। দরজা হঠাৎ করে খুলে গেল, কিন্তু বাইরে কেউ ছিল না, শুধু একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে এলো। আকাশ দেখলো নীলাদ্রির পেছনে একটি প্রকাণ্ড ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার কোনো মুখ নেই, কিন্তু সেটা নীলাদ্রির কানের কাছে মুখ নিয়ে গেল। তুই কথা বলেছিস? একটা পুরনো ঘসঘসে গলা ঘরের ভেতরে ভেসে এলো। নীলাদ্রি ভয়েতে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার মুখটা কেউ অদৃশ্য হাত দিয়ে চেপে ধরলো। তারপর তিন বন্ধুর চোখের সামনে নীলাদ্রির শরীরটা ধীরে ধীরে ধূসর হয়ে যেতে শুরু করলো। তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু তার চোখে একটি চরম আতঙ্ক ফুটে উঠল। দেখতে দেখতে নীলাদ্রি একটা কালো ছায়ায় পরিণত হয়ে গেল, আর সে অন্ধকারের সাথে মিশে গেল। আকাশ আর সায়নী এক কোণে মৃত মানুষের মতো নিঃশব্দ হয়ে বসে রইল। তারা বুঝতে পারলো নীলাদ্রি এখন আর তাদের মধ্যে নেই। সে এখন বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়াদের একজন। বাইরে এখন বহু মানুষের হাঁটার শব্দ শোনা যাচ্ছে। তারা ঘরের চারিদিকে ঘুরছে আর অপেক্ষা করছে আরেকটি ভুলের। প্রত্যেকটা মুহূর্ত যেন এক একটা বছরের মতো মনে হচ্ছে। আকাশ সায়নীর হাতটা জোরে চেপে ধরলো। তারা কেউ ভয়েতে নিঃশ্বাস নিচ্ছে না যেন। সকালের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ল, গ্রামটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বৃদ্ধ মোড়ল দরজা খুলে ভেতরে ঢুকলেন। সে দেখল আকাশ আর সায়নী পাথরের মতো বসে আছে। নীলাদ্রি কোথাও নেই। মোড়ল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম তারা শব্দ শুনলে জেগে ওঠে। এবার তারা আর একজনকে নিয়ে গেল। আকাশ আর সায়নী যখন গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল, তারা পেছন ফিরে তাকালো। গ্রামের সীমানায় তারা দেখলো নীলাদ্রিকে। সে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ছায়া পড়ছে না মাটিতে। নীলাদ্রি তাদের দিকে তাকিয়ে তার ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করলো, চুপ। সেই পাহাড়ি গ্রামে এখনো সূর্যাস্ত হলে শব্দ করা বারণ, কারণ তারা এখনো অপেক্ষা করে আছে আরেকটি কথার, আরেকটি শব্দের। কেমন লাগলো বন্ধুরা?
কমেন্টে অবশ্যই জানান, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করুন।